ওয়েট ভিডিওটি প্লে করেই কেটে দিবেন না। এই ভিডিওটি আপনাকে একই সাথে চোখের শান্তি ও মনের শান্তি এনে দিবে, কারণ এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ক্যারিয়ার সেরা মুভি তাণ্ডব 1 মিনিটও চোখ সরানোর উপায় নেই। যখন মনে করবেন গল্পটা বুঝি এখানেই শেষ, ঠিক তখনই পাবেন গায়ে কাটা দেওয়ার মতো একটা চমক। আর এই পুরো গল্পটা আমি এইচডি প্রিন্টে তুলে ধরব, যেটা আপনাকে আসল মুভি দেখার অনুভূতি দিবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তাণ্ডবের গল্প। মুভির শুরুটা হয় একটা আবহাওয়া বার্তা দিয়ে। একজন মুখোশধারী টিভিতে আবহাওয়ার খবর শুনছিলেন। বলা হচ্ছিল আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা নেই। এই বার্তার মাঝেই নগর জীবনের ব্যস্ততা দেখানো হয়। সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। তখন তাদের ফোনে একটা এসএমএস আসে এবং সবার কর্মক্ষেত্রের সামনে একটা বাস এসে থামে। তখন সবাই কাজ ফেলে ওই বাসে উঠতে থাকে। বাস চলার সময় দেখা যায় একজন বানর নাচ দেখাচ্ছে। ওদিকে সেই মুখোশধারী যে আবহাওয়ার খবর দেখছিল, সেই খবরটা শেষ হয় এবং দৃশ্যপট চলে যায় সেই চ্যানেলের অফিসে। এতক্ষণ যে আবহাওয়ার সংবাদ পড়ছিল, সে টয়লেটে গিয়ে কথা বলে অন্য একজন সাংবাদিকের সাথে। এখন এই সাংবাদিক একজন মন্ত্রীর সাথে লাইভ টকশো করবে, কিন্তু ওই মন্ত্রীর অনেক ডিমান্ড। তার ভালো মেকআপ লাগবে, শো শুরু করার আগে আলু ছাড়া কাচ্চি লাগবে। মেকআপ শেষ করে মন্ত্রী টকশোতে এসে বসেন এবং শুরু করার আগেই সাংবাদিককে বলে দেন তাকে কি কি প্রশ্ন করা হবে। ওদিকে একজন বাবরি চুলওয়ালা বানর নাচ দেখাচ্ছে আর পাবলিককে সাবধান করে দিচ্ছে, সবার পকেট যেন সাবধানে রাখে। এই ছোট ছোট দৃশ্যগুলো মনে রাখতে হবে, তাহলে পরের টুইস্টগুলোতে মজা পাবেন। ওই যে একটা বাসে সবাই উঠল, এবার তাদের সবার মুখেই মাস্ক দেখা যায়। এদিকে মন্ত্রীর টক শো শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব মাহতাব হোসেন সাংবাদিক মন্ত্রীকে পারমাণবিক শক্তিতে দেশের অবস্থান সম্পর্কে প্রশ্ন করে। মন্ত্রী আঙুল তুলে একজন জোকারের মতো উত্তর দিতে থাকে। বাইরে ওই বাসটাকে দেখা যায় দেশের স্বনামধন্য টিভি চ্যানেল বাংলার অফিসে ঢুকে পড়ে এবং বাস থেকে প্রথমে একজন, তারপর একে একে একদল মুখোশধারী নামে। এবার ওই গ্রুপটা টিভি চ্যানেলের অফিসে ঢুকে পড়ে আর একে একে সবাইকে জিম্মি করতে থাকে। অফিসের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। একটা মেয়ে তো মুখোশ দেখেই অজ্ঞান। এবার এক মুখোশধারী টকশোর মঞ্চে উঠে পড়ে এবং অস্থির একটা ডান্স করতে থাকে। এমন একটা সুন্দর দৃশ্য আমাদের বাংলা সিনেমায় দেখব কখনো ভাবি নাই। নাচের তালে তালে সে ওই মন্ত্রীকে শ্যুট করে দেয়। সবাই প্রাণ ভয়ে চুপ করেছিল। ওই মুখোশধারী লাইভ ক্যামেরার সামনে আসে। বেশ কিছুক্ষণ দেখার পর মুখোশটা খুলে বলে, লেটস বিগিন তাণ্ডব। সেই বানর নাচওয়ালা সবার উদ্দেশ্যে বলছিল, শোনেন ভদ্র সমাজ, সুন্দরীর খেলা দেখতে আইছেন, সবার পকেট সাবধান রাখেন। কেউ নিজের মনে কইরা আপনার টাকা নিয়ে গেলে আমি কিন্তু দায়ী না। এই ঘটনার পর দেশের টিভি চ্যানেলগুলো, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের মধ্যে ভয় আতঙ্ক বিরাজ করতে থাকে। পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো অভিযানে নেমে পড়ে, কিন্তু কেউই ওই মুখোশ গ্রুপটাকে চিনতে বা ধরতে পারে না। ভেতরে শাকিব খান, এখন অবধি তার নাম জানা যায়নি। তার নামটাও একটা টুইস্ট। আপাতত আমরা তাকে সাকিবই বলি। তো সাকিব সেই আবহাওয়ার গল্প বলা সাংবাদিককে ডাক দেয় আর জিজ্ঞেস করে যে, কিরে, দেশের আবহাওয়া এখন কেমন? সে বলে যে ভয়ঙ্কর। সাকিব বলে, এইটা মানুষকে জানাইতে হইব তো। সাকিব তার একজন লোককে লাইভে গিয়ে আবহাওয়ার খবরটা জানাতে বলে এবং সে লাইভে গিয়ে বেশ মজা নেয়। এদিকে সোয়াট টিম, ডিবি পুলিশ সবাই চেষ্টা করে যাচ্ছে ভেতরে কি হচ্ছে তা জানার জন্য। ভেতরে দেখা যায় সাকিব মন্ত্রীর জন্য আনা সেই বিরিয়ানি খাচ্ছে। তখন চ্যানেল বাংলার সিইও জনাব মাসুর এসে তাকে ধমকাতে থাকে। সাকিব খাওয়া বাদ দিয়ে সে বলে, ওর প্যান খোল। বেচারা লজ্জায় পড়ে যায় আর সাকিবের কাছে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চায়। তো সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় একটা কাপল চুইচাই করছে। মাসুর দুজনকে ধরে সাকিবের কাছে নিয়ে আসে। সাকিব ওই দুজনের বিচার করছিল। ঠিক তখনই মাইকে বলা হয় পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে, তাদের কি কি দাবি আছে পুলিশ সব শুনতে চায়। সাকিবের মাথা গরম হয়ে যায় এবং সে চ্যানেলের লাইভ টেলিকাস্ট রুমে যায়। সোয়াট টিম তো অবাক, এত সহজে মুখোশ টিম সামনে আসলো। সাকিব বলে, এক কাজ করেন, ধর্মমন্ত্রীকে আসতে বলেন। দেখা যায় ধর্মমন্ত্রীর মা খুব অসুস্থ। তাকে ফোন করলে সে বলে যে, আমি হলো ধর্মমন্ত্রী, আমি ওখানে গিয়ে কি করব?
সাকিব বলে যে সাথে আইজি সাহেবকেও পাঠান। অবশ্য আমি যে কাণ্ড ঘটাচ্ছি উনি তো এখন মহা ব্যস্ত। ঠিক আছে, সাবেক আইজি হলেও চলবে। দেখা যায় সাবেক আইজিকে। সে বলে যে আরে এই রফিকুল্লাহকেই তো দরকার হবে, অন্য কাউকে দিয়ে তো হবে না। সাকিব বলে যে আর হচ্ছে গিয়া যার চ্যানেলে আইসি তাকে না বললে সে আবার মাইন্ড করতে পারে, তাকেও পাঠান। দেখা যায় চ্যানেল মালিক তখন দুষ্টু কাজ করায় ব্যস্ত। সাকিব বলে যে আর হ্যাঁ, একটা সাংবাদিকরেও পাঠান, বিষয়টা উপস্থাপনা করতে হবে তো, তাই না? সময় কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে না আইলে সারা দেশে কিন্তু তাণ্ডব চলব। একটা স্যাম্পল দেখাই। এটা বলার সাথে সাথেই একটা পুলিশ বাস উড়ে যায়। সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ কেস না। ধর্মমন্ত্রী, সাবেক আইজিপি আর চ্যানেল মালিক ফয়েজ সাহেব, 3জন তো হলো। এবার দরকার একজন সাংবাদিক। স্বরাষ্ট্রমন্ত্রী চ্যানেল মালিক ফয়েজকে একজন ভালো সাংবাদিক দিতে বলে। ফয়েজ বলে যে একজন ভালো সাংবাদিক আছে, সায়রা আমিন, তার চ্যানেলে কাজ করত, কিন্তু সরকার বিরোধী কথা বলায় তাকে বাদ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সায়রাকে ফোন করে। সায়রা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়। মন্ত্রী সায়রাকে বলে পুরো দেশ বিপদের মুখে আছে, তোমার সাহায্য দরকার। সায়রা বলে কিন্তু আপনারাই তো এক সময় আমাকে বাদ দিয়েছেন। মন্ত্রী ক্ষমা চায় এবং সায়রা ভেতরে যায়। যাওয়ার আগে সোয়াট টিম তার পোশাকে হিডেন ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে দেয়। কিন্তু সাকিব তো কম চালাক না, সে শুরুতেই সব বুঝতে পারে আর সায়রার জ্যাকেট খুলে নেয়। সায়রা সাকিবকে অনুরোধ করে আহত মন্ত্রী ও বাকিদেরকে বের করে দিতে। একদিকে সবাইকে বের করা হয়, অন্যদিকে মন্ত্রী, আইজিপি ও ফয়েজ সাহেব ভেতরে প্রবেশ করে। সাকিব একটু আরাম করছিল। আইজিপি বলে যে আমরা এখানে আলোচনা করতে আসছি, লাইভ টক শো করতে আসি নাই। সাকিব বলে সব হবে, তবে যা হবে সব খুল্লা, কারণ সব কিছু জানার অধিকার সব পাবলিকের আছে। সাকিব তার গ্রুপের একজনকে বলে মালগুলারে 5 মিনিটের মধ্যে রেডি কইরা সেটে নিয়ে আয়। 3জনকে মেকআপ করে টকশোর জন্য রেডি করা হয়। এ সময় একজন কাস্টমস কর্মকর্তা হাফিজকে দেখানো হয়। পিয়ন তাকে খাবার দিচ্ছিল আর বলছিল চ্যানেল বাংলার খবরটা কি দেখছেন স্যার? ওই চ্যানেলে তো হামলা হয়েছে। হাফিজ খাবারের সাথে একটু সালাদ আর লেবু দিতে বলে। তারপর টিভিটা ছাড়তে বলে। টিভিতে সায়রা আলী বলছিল আজকের লাইভটা আপনি আমি পুরো বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এমন লাইভ পৃথিবীতে আগে হয়েছে কি না আমার জানা নাই। এই লাইভটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দেখছিল। এই লাইভে উপস্থিত ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ধর্মমন্ত্রী মোতাহের, পুলিশের আইজি রফিকুল্লাহ এবং চ্যানেল বাংলা টিভির মালিক ফয়েজ করিম এবং একজন বিশেষ অতিথি অর্থাৎ সাকিব। মজার ব্যাপার হলো বসার জায়গা না থাকায় সে এসে চ্যানেল মালিক ফয়েজকে তুলে নিজেই সেখানে বসে। তো ফয়েজ বলে যে আমার তো বসার জায়গা নাই, আমি বরং চলে যাই। তখন আইজিপি আর ফয়েজ ঝগড়া শুরু করে। সাকিব তাদেরকে থামিয়ে সায়রাকে শো শুরু করতে বলে। এবার থেকে মুভির আসল মজা শুরু। সায়রা জানতে চায় এই অ্যাটাকের কারণটা কি। সাকিব বলে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সায়রা হেসে বলে কিন্তু আইন প্রতিষ্ঠা করতে এসে আপনি নিজেই তো আইন ভঙ্গ করছেন। সবাই খুব মনোযোগ দিয়ে শো দেখছিল। সাকিব বলে এইটা একটা অ্যান্টিবায়োটিক ফিলোসফি। অনেক ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমন আপনাদের মতো শয়তানকে শায়েস্তা করতে একটু শয়তানিও করতে হয়। সায়রা বলে যে আপনার যুক্তি ভালো, কিন্তু আপনি কেন এই 50 জনকে জিম্মি করে রেখেছেন? তারা তো আর ব্যাকটেরিয়া না। এ সময় ধর্মমন্ত্রী বলে বাবাজি, আমি হলো ধর্মমন্ত্রী, ধর্ম নিয়েই আমার কাজ। তাছাড়া আমার একটা জরুরি মিটিং ছিল, জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং, খুবই জরুরি। আমাকে যেতে দিলে আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করব। এই বলে মন্ত্রী উঠে দাঁড়ায়। এবার সাকিব সেই বিখ্যাত মুরব্বি ডায়লগটা দেয়। সায়রা সাকিবকে বলে আপনি আসলে কি বলতে চান? কেন সবাইকে জিম্মি করেছেন? লাইভে সব বলুন। এবার সে উঠে দাঁড়ায় আর বলতে থাকে সব কিছু জানতে হলে আগে স্বাধীনরে জানতে হইব। ফিরে যাইতে হইব 8 বছর আগে। এবার আমরা দেখতে পাই গ্রামের সাধারণ ছেলে স্বাধীন আর নিশাতের গল্প।
স্বাধীন ফোন ধরে না জন্য গভীর রাতে নিশাত তার বাসায় চলে আসে। নিশাত বুঝতে পারে চাকরির ইন্টারভিউ খারাপ হয়েছে জন্যে স্বাধীন ফোন ধরতেছিল না। নিশাত বলে যে এদিকে আমার বাড়ি থেকেও তো বিয়ের জন্য ছেলে দেখতেছে, তাই স্বাধীন যেন নিশাতের বাবার সাথে দেখা করে আর চাকরির জন্য 2 মাস সময় চায়। স্বাধীন বলে যে 2 মাসে আমার চাকরি হবে না, তুমি বরং বিয়ে করে ফেলো। নিশাত রাজি হয় আর চলে যেতে চায়। তখন স্বাধীন আবার নিশাতের হাত ধরে বলে, আমার মা নাই, তার উপর আমার চাকরি বাকরিও হয় না, তুমি ছাড়া আমার কে আছে কও। পরদিন নিশাত স্বাধীনকে তার বাবার কাছে নিয়ে যায়। বাবা একা একা ক্যারাম খেলছিল। সে স্বাধীনকে খেলা শুরু করতে বলে। খেলতে খেলতে স্বাধীন তার মনের কথা বলে আর নিশাতের বাবার কাছে 2 মাস সময় চেয়ে নেয়। দৃশ্য বর্তমানে আসে। স্বাধীন বলে, দেখতে দেখতে 1 মাস চলে গেল, এলাকায় কোনো চাকরি নাই। স্বাধীন তার বাবাকে খুব করে বলে সে কাউরে একটু বলে দিলেই তো স্বাধীনের একটা চাকরি হয়। কিন্তু তার বাবার সাফ কথা, স্বাধীনকে নিজ যোগ্যতায় চাকরি পেতে হবে। রাতে বাবা আর ছেলে মিলে যায়। বাবা স্বাধীনকে খাইয়ে দেয় আর সরি বলে। আর বাকি আছে 1 মাস। স্বাধীন কি করবে বুঝতে পারে না, তাই চাকরির খোঁজে চলে যায় ঢাকায়। একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু চাকরি আর হয় না। একদিন একটা ইন্টারভিউতে স্বাধীন বেশ ভালো পারফর্ম করে। অফিসার তাকে আশ্বস্ত করে, আপনি ভালো ইন্টারভিউ দিছেন, আশা করি চাকরিটা আপনার হয়ে যাবে। স্বাধীন বাসায় গিয়ে নিশাতকে ফোন করে বলে, আজকের ইন্টারভিউটা একদম ফাটাইয়া দিছি, চাকরিটা হয়েই যাবে। নিশাত খুব খুশি হয় আর বাড়ির সবাইকে ডেকে বলে স্বাধীনের চাকরি হয়ে গেছে। এবং অবশেষে স্বাধীনের কাছে মেইল আসে, সে চাকরিতে সিলেক্ট হয়েছে। নিশাতকে সে বলে দেয়, চাকরি তো হয়ে গেছে প্রিয়া, এখন আর কেউ আটকাতে পারবে না বিয়া। নিশাত তো ভীষণ খুশি, সে সবাইকে জানিয়ে দেয়। এদিকে স্বাধীন রুমমেটকে নিয়ে নাচানাচি করে। এরপর স্বাধীন সেই প্রতিষ্ঠানে যায় জয়েন করতে। তখন সেখানকার ম্যানেজার বলে, আমাদের বড় একটা ভুল হয়ে গেছে, ওই মেইলটা আসলে তোমার জন্য ছিল না, আমরা অন্য একজনকে পাঠাতে গিয়ে মেইলটা তোমাকে পাঠাই। স্বাধীন ম্যানেজারের পা ধরে অনুরোধ করে তাকে চাকরিটা দিতে, কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওই অফিসের পিয়ন জানায়, ভাই চাকরিটা আপনারই হয়েছিল, মন্ত্রীর সুপারিশে অন্য একজনকে দেয়া হয়েছে। স্বাধীন আবারও চাকরি খুঁজতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। একদিন তার রুমমেট তাকে বলে, গুলশান বনানী এলাকায় তুমি ঘোরাফেরা করতে পারো, ওই সব এলাকায় বড়লোকেরা থাকে, ওইদিকে চাকরি হইতেও পারে। আর যতদিন চাকরি হয় না একটা ডেলিভারির কাজ করো, রাতে ডেলিভারি করবা আর দিনে চাকরি খুঁজবা। স্বাধীন বুঝতে পারে না নিশাতকে সে কি বলবে। স্বাধীন নিশাতের বাসায় ফোন দেয়। নিশাত ফোনটা তার বাবার কাছে দেয়। নিশাতের বাবা মেশিন ছাড়া কানে কম শুনত। স্বাধীন বলে যে চাকরি তার হয় নাই, কিন্তু নিশাতের বাবা শুনতে পায় যে চাকরি হইছে এবং সে খুব ভালো আছে। নিশাতের বাবা খুশি হয়ে বাসার সবাইকে বলে স্বাধীন খুব ভালো আছে। সেদিন থেকে স্বাধীন মিথ্যা বলা শুরু করে। নিশাত জানতো স্বাধীন বড় চাকরি করে। কখনো রাস্তায় হাঁটার সময় নিশাত ফোন করলে নিশাত জানতে চাইতো, তুমি অফিসে না, এত আওয়াজ কেন? স্বাধীন বলতো, কথা বলার জন্য বাইরে আসছি। নিশাত জানতে চাইতো, দুপুরে কি খাইলা? স্বাধীন বলতো, চাউমিন, ফ্রাইড রাইস আরও অনেক কিছু, কিন্তু তার হাতে থাকতো রুটি আর কলা। এভাবে একদিন একটা ইন্টারভিউ দিয়ে স্বাধীন উঠে যাচ্ছিল। তখন অফিসার বলে, আপনাকে আমরা চাকরিটা দিতে চাই, কবে জয়েন করবেন বলেন। স্বাধীন তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সে বলে যে বিয়েটা করেই সে চাকরিতে জয়েন করবে। এই খুশিতে স্বাধীন নিশাতের সাথে লিচুর বাগানে গানটা গায়। স্বাধীনের রুমমেটের ডাকে তার ঘুম ভাঙে। রুমমেট বলে, কাল না তোমার বিয়া, 3টায় না তোমার বাস, বাস মিস করবা তো। স্বাধীন তাড়াতাড়ি উঠে পড়ে। দৃশ্য টকশোতে আসে। মন্ত্রী বলে, আচ্ছা আমরা এসব গল্প শুনতেছি কেন? স্বাধীন বলে, গল্পের টুইস্ট লাগবে তাই না, নইলে পাবলিক বোর হয়ে যাবে তো। সেদিন স্বাধীন বাসে করে রওনা দিয়েছিল। রাস্তায় পুলিশ বাস তল্লাশি করে, স্বাধীনের নাম জিজ্ঞেস করে আর স্বাধীনকে তুলে নিয়ে যায়। স্বাধীন বারবার বলতে থাকে, আমি কিছু করি নাই স্যার, আমারে ধরতেছেন কেন? স্বাধীনকে নিয়ে প্রথমে খুব মারা হয়। তারপর অফিসার কামরুল জিজ্ঞেস করে, কেন তুই হ্যারিসকে মেরেছিস? স্বাধীন কিছুই বুঝতে পারে না। সে বলে যে আমি খুন করি নাই স্যার। এইখানে শাকিব খানের অ্যাক্টিংটা যে এতটা রিয়েলিস্টিক হয়েছে, আপনি বলিউডের শাহরুখ সালমানকেও
এত নিখুঁত অভিনয় কখনো দেখেন নাই। স্বাধীন বলে, আমি সাধারণ মানুষ, আমি কিছু করি নাই স্যার, আমারে সাইরা দেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। এবার কামরুল স্বাধীনকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। স্বাধীন গুলশানের একটা জায়গা বসে ফোনে বলছিল, আমি এখন মতিঝিলে। অর্থাৎ সে যে নিশাদকে চাকরি হয় নাই জন্য মিথ্যা বলতো। পুলিশ এটাকে সন্দেহর চোখে দেখতেছে। কামরুল বলে, তুমি যে অ্যাক্টিং করতেছো, এই অ্যাক্টিং করে কোনো লাভ নাই, হ্যারিসকে কেন মারছো বলো। সায়রা জিজ্ঞেস করে, আপনিই তাহলে সে যে হ্যারিসকে মেরেছে? স্বাধীন বলে, সেটা তো এখনো প্রমাণ হয়নি। সায়রা বলে, প্রমাণ হয় নাই কারণ আপনি তো এতদিন পালিয়েছিলেন। কামরুল টিভিতে স্বাধীনকে দেখে বলে, আরে ওকে তো আমি চিনি। সে কিছু একটা বলার জন্য তার ঊর্ধ্বতনদেরকে ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না, সবাই টকশো দেখায় ব্যস্ত। সায়রা জিজ্ঞেস করে, পুলিশ আপনাকে সন্দেহ করে ধরে নিয়ে গেল, আপনাকে মারা হলো, ওদিকে আপনার বিয়ে, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার খোঁজ করে নাই? স্বাধীন বলে, কারণ কেউ জানতই না যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে পুলিশের খাতায় অ্যারেস্ট দেখানো হয় নাই, তাকে নেওয়া হয়েছিল আয়নাঘরের মতো একটা জায়গায়। একদিকে স্বাধীন মুক্তি পাওয়ার জন্য ছটফট করছিল, অন্যদিকে নিশাদ স্বাধীনের জন্য বিয়ের সাজে বসেছিল আর বারবার তাকে ফোন করছিল, কিন্তু স্বাধীনের ফোন অফ। রাত গভীর হয়, স্বাধীন বিয়েতে আসে না। অতিথিরা সবাই চলে যায়, স্বাধীন বন্দিঘরে চিৎকার করতে থাকে। সায়রা বলে, তার মানে আপনি বলতে চাচ্ছেন একদল রহস্যময় মানুষ আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? স্বাধীন বলে, 10-এ 10। সায়রা জানতে চায়, কিন্তু কেন, কারা ধরে নিয়ে গিয়েছিল, কেন ধরেছিল? স্বাধীন বলে, ওইখানে কারো চেহারা আমি দেখতে পারতাম না, তাদের মুখ ঢাকা থাকতো, বাইরের কোনো শব্দ সেখানে যাইতো না। তারপর হঠাৎ একদিন জানতে পারি আমার নিশাদ নিজের জীবন নিজেই দিছে, কারণ ও স্বামী হিসেবে আমাকে ছাড়া কাউরে মাইনা নিতে পারতো না। সায়রা বলে যে, কিন্তু আপনি যে বললেন ওখানে বাইরের কোনো শব্দ যেত না, তাহলে আপনি কিভাবে জানলেন নিশাদ মারা গেছে? উপস্থিত মন্ত্রীগণ হেসে বলে, গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাধীন বলে, আমিও আমার সাথে হওয়া প্রহসনের তীব্র নিন্দা জানাই। এ সময় দেখা যায় পুলিশের সোয়াট টিম ওই বিল্ডিংয়ে ঢুকে পড়তেছে। স্বাধীন বুঝতে পারে বাইরে কি হচ্ছে, তাই সে লাইভে বলে, এখন নিচ্ছি 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, বিরতির পর কিন্তু অনেক চমক থাকতেছে, রেডি হয়ে বসেন। স্বাধীন বাইরে যায়, এখানে ধুমধুমার একটা ফাইটিং সিন হয়। স্বাধীন তাদেরকে এমনভাবে শেষ করতেছিল যেন তারা স্বাধীনের সামনে দুধের শিশু। সোয়াটকে শেষ করে স্বাধীন হিসু করে হালকা হয়, আবার টকশোতে যাবে। তখন সামনে সায়রা তাকে নিশানা করে দাঁড়িয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ মন্ত্রীরা 3 জন স্বাধীনের লোকদের কাছে জিম্মি ছিল। টকশো আবারও শুরু হয়। সায়রা স্বাধীনকে প্রশ্ন করে, বিরতির আগে প্রশ্ন ছিল, স্বাধীন কিভাবে তার প্রেমিকার মৃত্যুর খবর জানতে পারল? স্বাধীন বলতে শুরু করে, একদিন ওইখানে নতুন একটা ছেলেকে আনা হয় এবং স্বাধীনের সাথেই রাখা হয়। 2 দিন পর ওই ছেলেটাকে স্বাধীনের সামনেই মেরে ফেলা হয়। আর স্বাধীনকে বলা হয় যে, তুই সব কিছু স্বীকার না করলে তোর অবস্থাও এমনই হবে। আয়নাঘরে প্রতিটা মুহূর্ত তাকে টর্চার করা হতো, আর স্বীকার করতে বলা হতো যে বিদেশি মন্ত্রী হ্যারিসকে সেই মেরেছে। একদিন দেয়ালের ওপাশ থেকে কেউ একজন বলে, এই তুই কে রে, তোরে তো ভালো মানুষ মনে হয়, তুই এইখানে কেন? স্বাধীন বলে, ভাই ভাই আমি স্বাধীন ভাই, আমি কিছু করি নাই, আমি হ্যারিসকে চিনি না। সেদিন থেকে স্বাধীন দেয়ালের ওপাশে তার দুঃখের কথাগুলো বলতো। একদিন ওইখানের জেলার আসে, প্রথমে স্বাধীনকে একটু মেরে নেয়, তারপর ল্যাপটপে একটা ভিডিও দেখায়, স্বাধীনের বাবাকে নির্মমভাবে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, এবং তারা এটাও জানায় তোর গার্লফ্রেন্ড নিজের জীবন নিজেই দিছে, এখনও সময় আছে, স্বীকার করে নে, নইলে শেষবারের মতো বাপের লাশটাও দেখতে পাইবি না। সায়রা জিজ্ঞেস করে, তারপর কি হলো? স্বাধীন বলে, তারপর তাণ্ডব। স্বাধীনের হারানোর কিছুই বাকি ছিল না, তাই সেদিন সে হিংস্র হয়ে ওঠে, একে একে সবাইকে শেষ করে। তখন স্বাধীনের গুলি লাগার মুহূর্তে একটা ছেলে তার সামনে আসে, নিজের জীবন দিয়ে বাঁচায় স্বাধীনকে। স্বাধীন আরও হিংস্র হয়ে যায়, আর ওই জেলারের মাথা হাতে নিয়ে বেরিয়ে আসে, ওই আয়নাঘরে সবাইকে মেরে ঝুলিয়ে রাখে। তারপর সেখানে বন্দি থাকা সবাইকে নিয়ে
একটা গ্রুপ তৈরি করে তাদের সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য। স্বাধীন বলে, আমার গল্প এখানেই শেষ। এখন আপনাদের তিনজনের কাছে জাতির সামনে আমার প্রশ্ন, হোয়াই মি? আমি তো নির্দোষ ছিলাম। সায়রা বলে, মাননীয় মন্ত্রী চুপ করে থাকবেন না, বলেন এখানে কাদেরকে বন্দি করে রাখা হয়, কেন রাখা হয়? মন্ত্রী হেসে বলে, আমারও জানা দরকার এই জায়গাটা আসলে আছে কিনা, কোথায় আছে। সায়রা বলে, তাহলে কি স্বাধীন বানিয়ে বানিয়ে রূপকথার গল্প বলছে? পুলিশের আইজি বলে, অবশ্যই এটা বানোয়াট গল্প, কারণ ওই সময় এই কেস আমি নিজে হ্যান্ডেল করেছি। সায়রা চ্যানেল বাংলা টিভির মালিককে জিজ্ঞেস করে, ওই সময় ইন্টারন্যাশনাল মিডিয়া বারবার বলছিল আসল খুনি অন্য কেউ, তারপরও আপনার চ্যানেল কেন একজন পলাতক আসামিকে নিয়ে নিউজ করত? এই সিরিয়াস মোমেন্টে একটা মজার দৃশ্য হয়। ধর্মমন্ত্রী ঘড়ি দেখে বলে, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ কাজা করতে পারবো না, আমাকে এখন উঠতে হবে। স্বাধীন সেই বিখ্যাত ডায়লগ দেয়। এবার স্বাধীন মন্ত্রীকে একটা ভিডিও দেখায়। মন্ত্রীর মা হাসপাতালে ভর্তি ছিল। স্বাধীনের লোক তার অক্সিজেন মাস্ক খুলে নেয়। মন্ত্রী খুব অনুরোধ করে তার মাকে না মারার জন্য। স্বাধীন বলে, অক্সিজেন তো আপনার হাতে, আপনি মুখ খুললেই আপনার মা বাঁচবে। এবার মন্ত্রী বুকে ব্যথা অনুভব করে। সায়রা মন্ত্রীকে নাটক বাদ দিয়ে মুখ খুলতে বলে। দেখা যায় সেই বানর খেলাওয়ালাকে। সে পাবলিককে বলে, গরু কিন্তু ধরা খেয়ে গেছে ভাই, বাঁচার কোনো উপায় নাই। দেখা যায় সেই কাস্টমস অফিসারকে। অফিসে ঢুকে পুরনো ফাইলপত্র খুঁজতে থাকে। এবার মন্ত্রী বলা শুরু করে, এই সব কিছুর জন্য দায়ী আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর। সায়রা জিজ্ঞেস করে, কোন আমজাদ? বিখ্যাত ব্যবসায়ী আমজাদ মনসুর। মুরব্বী এবার বসে পড়ে। এবার সামনে আসে মাথা নষ্ট করা একটা দৃশ্য। আমজাদ ও তার ছেলের সাথে একজন বিদেশি মন্ত্রী হ্যারিসের সাথে মিটিংয়ের কথা ছিল, কিন্তু আরমানের কোনো খবর নাই। দেখা যায় আরমান গাড়ির ভেতর দুষ্টু কাজ করছে। মিটিংয়ে দেরি দেখে তার পিএস বাইরে থেকে ডাকে। তখন আরমান অর্থাৎ সিয়াম বাইরে আসে। এইখানে সিয়ামের লুক আর এক্সপ্রেশন ছিল দেখার মতো। আরমান আগে পিএসকে কয়টা দেয়, তারপর ওই মেয়েটাকে আবার টেনে এনে গাড়িতে তুলে বাকি কাজ শেষ করে। আরমানের বাবা জিজ্ঞেস করে, তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করতেছি, কি করতেছিলা তুমি, এত ঘামছো কেন? আরমান বলে, এক্সারসাইজ। মানে আরমান ছিল কঠিন লেভেলের জাউরা। আরমানের বাবা তাকে রেডি হয়ে আসতে বলে। হ্যারিসের সাথে 2 মিলিয়নের একটা ডিল হবে। আরমান ওয়াশরুমে গিয়ে স্মোক করছিল। সেখানে একজন বিদেশি যায় এবং তাকে স্মোক করতে বারণ করে। এরপর আরমানের বাবা আরমানকে বলে, হ্যারিস আসতেছে না কেন, সে কখন ওয়াশরুমে গেছে? আরমান জিজ্ঞেস করে, কালো স্যুট পরা ছিল? আমজাদ বলে, হ্যাঁ। আরমান জোরে জোরে ফ জাতীয় বকা দিতে থাকে। দেখা যায় ওয়াশরুমে হ্যারিস আরমানকে স্মোক করতে বারণ করলে আরমান বলে, তুই কে রে ক্ষণিকের ছেলে? দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর আরমান তাকে শ্যুট করে দেয়। তখন আমজাদ দেখা করে এই পুলিশের আইজিপি, ধর্মমন্ত্রী এবং চ্যানেল বাংলার মালিকের সাথে। তারা বলে যে, তোমার ছেলে বোকা দোচা নাকি, এটা করছে কি? আমজাদ বলে, আপনাদের হাতে ক্ষমতা, এখন কি করতে হবে বলেন। ধর্মমন্ত্রী বলে, 500 কোটি। আমজাদ রাজি হয়ে যায়। আইজিপি বলে, না বুঝে রাজি হয়েও না, মাথা প্রতি 500 কোটি লাগবে। আমজাদ বলে, নির্বাচনের সময় আপনাদের যেখানে যা লাগছে দিছি, আমার টাকায় ক্ষমতায় আসছেন। আমার নাদান ছেলে না বুঝে একটা অন্যায় করছে, আর আপনারা এখন সুযোগ নিচ্ছেন। আইজিপি বলে, এজন্যই তো বৃষ্টির মধ্যে স্যার আমাদেরকে নিয়ে আপনার সাথে দেখা করতে আসছে। মামলা আসামির ব্যাপারটা আমি দেখব, হাসান সাহেব মিডিয়া সামলাবে। এভাবে তারা কাজ ভাগ করে নেয়। আমজাদ উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরদিন আইজিপি মন্ত্রীর সাথে দেখা করে জানায়, ইতিমধ্যে আমি একজনকে অ্যারেস্ট করাইছি স্যার। 2 দিন ডলা দিলে সব স্বীকার করে নিবে। তাকে বেশ কিছুদিন গুলশান এলাকায় ঘুরতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজও আছে। অর্থাৎ ওই সময় স্বাধীন চাকরির জন্য ওইদিকে ঘুরত। আইজিপির সাথে আসা এডিসি কামরুল সে মন্ত্রীকে বলে, ওই ছেলেটাকে অনেক মারার পরও কিছুই স্বীকার করছিল না স্যার। তারপর আমি ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ও নির্দোষ। আপনি যদি আমাকে 7 দিন সময় দেন, আমি এই কেস তদন্ত করে সুষ্ঠু সমাধান করে দেব।
আসলে কামরুল ওদের প্ল্যান জানতো না। মন্ত্রী কামরুলকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আইজিপি মন্ত্রীকে বলে, ওই ছেলের মুখ থেকে তো জবানবন্দি নেওয়া যাচ্ছে না স্যার, আর এভাবে ওকে আমরা জেলেও রাখতে পারতেছি না, কারণ ওকে তো আমরা অ্যারেস্ট দেখাই নাই। যদি মিডিয়া একবার জেনে যায়, পরে সরকার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আর চ্যানেল বাংলার মহিলা সাংবাদিক সায়রা, ও বেশি বেশি লাফাচ্ছে। এবার মন্ত্রী তার আয়নাঘরের একজন জেলার শফিউদ্দিনকে ডাকে এবং তাকে বলে যে একটা ছেলেকে আয়রন সেলে নিতে হবে। সায়রা বলে ওঠে, চমৎকার মন্ত্রীমশাই, তাহলে আপনি স্বীকার করছেন যে জেডাব্লিউ হ্যারিসের খুনের সাথে স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী চুপ করে থাকে। উপস্থিত দর্শকসহ টিভির সামনে থাকা জনতা স্বাধীনের পক্ষে স্লোগান দিয়ে ওঠে। বাইরে উৎসুক জনতা আমজাদ মনসুর মিল কারখানায় হামলা শুরু করে। আইজিপি বলে যে, আমি তো ভাবতেই পারতেছি না একজন জনপ্রতিনিধি এতটা নিচু কাজ করতে পারে। মন্ত্রী বলে, সাবধানে কথা বলিস, 500 কোটি টাকা তুই খাস নাই। দুজনের তর্ক লেগে যায়। উপস্থিত 3 জনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে, যার মাধ্যমে সব সত্যি বেরিয়ে আসে। স্বাধীন মুরব্বী ডায়লগ দিয়ে তাদেরকে থামায়। বাইরে সাধারণ মানুষের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে। আমজাদ মিল ফ্যাক্টরি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সেই কাস্টমস কর্মকর্তা পুরনো ফাইলে কিছু একটা খুঁজে পায়। প্রধানমন্ত্রী পুলিশ অফিসারকে নির্দেশ দেয় ওই 3 জনকে এখনই গ্রেফতার করতে। স্বাধীনের লোকেরা 3 জনকে দড়ি দিয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দেয়। যাওয়ার আগে সায়রা চ্যানেল বাংলার মালিককে বলে, বলছিলাম না, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন মাটি খুঁড়ে নিজেই বেরিয়ে আসে। স্বাধীন সায়রাকে অভিনন্দন জানিয়ে বলে, এজন্যই আপনি দেশের টপ সাংবাদিক। একে একে পুলিশ ওই 3 জনকে নিয়ে যায়। সায়রা টিভি নিউজে স্বাধীনের গল্প তুলে ধরে। বাইরে উৎসুক জনতা স্বাধীনের পক্ষে এবং রাজনীতিবিদদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিল। স্বাধীনের গ্রুপের সবাই মুখোশ খুলে সাধারণ মানুষের সাথে মিশে যায়। সায়রা স্বাধীনকে বলে, আপনার টিমের লোকেরা তো সাধারণ মানুষের সাথে মিশে পালিয়ে গেল, আপনি গেলেন না কেন? স্বাধীন বলে, আমি আইনের কাছে স্যারেন্ডার করব। সায়রা বলে, দেশের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করেছে, আপনাকে অ্যারেস্ট করা অসম্ভব। এবার স্বাধীন জনসাধারণের সামনে আসে আর সবার উদ্দেশ্যে বলে, আজ আমি সত্যি স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করেছে তাদের মুখোশ আমি সবার সামনে খুইলা দিছি। কিন্তু এদের মুখোশ খুলতে গিয়ে আমি যে আইন নিজের হাতে তুলে নিছি, তাই আমি চাই আমারও বিচার হোক। আমি চাই প্রতিটা অন্যায়ের বিচার হোক। স্বাধীন নিজেকে ধরা দিতে চায় আর সবাইকে অনুরোধ করে কেউ যেন পুলিশের কাছে বাধা না দেয়। পুলিশ স্বাধীনকে গ্রেফতার করে। সায়রা সংবাদ শেষ করে গাড়িতে এসে বসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন আইজিপি যখন বলছিল মিডিয়াকে থামাতে হবে, তারপর সায়রার ভাইকে মন্ত্রীর লোকেরা তুলে নিয়ে যায়। সায়রার মন্ত্রীর সাথে দেখা করে, কিন্তু মন্ত্রী বলে, দেশের অবস্থা ভালো, কোনো মানুষ গুম হচ্ছে না, পারলে প্রমাণ করে দেখাও। ঠিক এ কারণেই স্বাধীনের সাথে সায়রাও জড়িত ছিল। একদিন স্বাধীন সায়রার সাথে দেখা করে বলে, আমি আর আপনার ভাই এক সেলেই ছিলাম, সেখানে সবাই মুক্তি পাওয়ার জন্য পাগলের মতো করত, দেয়ালে খামচি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করত, সবার চোখ বেঁধে রাখা হতো। সায়রা বলে, ছিলাম মানে? স্বাধীন বলে, আপনার ভাইরে ওরা মাইরা ফেলছে, ওরা অনেক নিরপরাধ মানুষরে মাইরা ফেলছে, তাই আমি ওদের শাস্তি দেওয়ার মিশনে নামছি। আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন, আবার চাইলে পুলিশেও ধরায় দিতে পারেন। তখন সায়রা বলে, চ্যানেল বাংলা অ্যাটাক করতে পারবেন? ওই মানুষগুলোর চেহারা সারা দেশের সামনে তুলে ধরতাম। দুজন হাত মেলায়, কিভাবে কি করবে প্র্যাকটিস করতে থাকে, আর সব কিছু তাদের প্ল্যান মাফিক হয়। স্বাধীনকে জেল বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ গাড়ি থামে। রাস্তার মাঝে 3 জন মুখোশধারী বসে আছে। তারা সব পুলিশকে শেষ করে দেয়। স্বাধীনের মুখে মুচকি হাসি। তার টিমের সবাই তাকে মুক্ত করে। স্বাধীন দুহাত নেড়ে সেই অসাধারণ অ্যাক্টিংটা করে, যেন সে এবার মুক্ত পাখি। সায়রার কাছে ফোন কল আসে। তাকে বলা হয় যে পুলিশকে মেরে স্বাধীন পালিয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। এদিকে দেখা যায় আমজাদের পিএস ফোন করে কাউকে বলছে সাধারণ জনগণ মিল কারখানা সব জ্বালিয়ে দিছে, তাই টাকা পয়সা যা যেখানে আছে লুট করে নিতে। আরমান তার জিম্মায় আটকে রাখা হয়েছিল। সে আরমানকে তুলে কাঁদো কাঁদো হয়ে বলে, আপনার মিল কারখানা সব জ্বালায় পোড়াইয়া দিছে স্যার, সব শেষ হয়ে গেছে।
স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না স্যার, আপনার পাশে আমি আছি। এবার আরমান সেই একটা হাসি দেয় আর ওই লোককে আচ্ছা মতো ধরে ফেলে। লোকটা ওপারে চলে যায়। আরমান দুষ্টু হাসি দিতে থাকে, কারণ এবার সে মুক্ত। সে লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসে। মন্ত্রী বলে, স্বাধীন পুলিশকে অ্যাটাক করে পালিয়েছে। আমি বুঝতে পারছি না, আমরা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছি? ভাই রে ভাই, এইখানে মুভির দারুণ একটা টুইস্ট দেখা যায়। এবার সেখানে আসে এডিসি কামরুল আর বলে যে, আমরা যাকে লাইভে দেখেছি সে আসলে স্বাধীন না, সে অন্য কেউ। স্বাধীনকে আমি নিজ হাতে গ্রেফতার করেছিলাম। অনেক টর্চার করার পরও স্বাধীন যখন কিছুই স্বীকার করছিল না, তখন কামরুল স্বাধীনের ব্যাপারে খোঁজখবর নেয়। স্বাধীন যে গল্পটা বলেছে, সে নিশাতকে ভালোবাসত। নিশাতের বাবা তাকে চাকরি করতে বলে। স্বাধীন চাকরির জন্য ঢাকায় আসে। তারপর সে গ্রেফতার হয়। আয়নাঘরে স্বাধীন দিনরাত কান্না করত আর দেয়ালের ওপারে একজনকে গল্প বলতো। দেয়ালের ওপার থেকে সে স্বাধীনকে বলতো, চিন্তা করিস না, আমি কয়েকদিনের মধ্যে সবগুলারে মাইরা এখান থেকে বাইর হয়ে যামু আর তরেও মুক্ত কইরা দিমু। স্বাধীন বের হয়ে সব কিছুর প্রতিশোধ নিতে চাইতো। এসব আসলে স্বাধীনেরই গল্প ছিল, কিন্তু যে বলেছে সে স্বাধীন ছিল না। তাহলে ছেলেটা কে? কাস্টমস অফিসার এবার একটা ফাইল দেখায়। 2005 সালে তার পোস্টিং ছিল বর্ডার এলাকায়। সেখানে সে একটা সোনা পাচারকারী চক্রকে ধরে ফেলে। স্বাধীন জিজ্ঞেস করেছিল, ভাই আপনার নাম কি? দেয়ালের ওপাশ থেকে সে বলেছিল, মিখাইল। নামটা শোনার সাথে সাথেই চারদিক যেন একটা তাণ্ডব শুরু হয়ে যায়। উপস্থিত সবার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। মিখাইল একদিন তাণ্ডব শুরু করে দেয়, একে একে সবাইকে শেষ করতে থাকে। তখন মিখাইলকে বাঁচাতে তার সামনে আসে স্বাধীন। মারা যায় স্বাধীন। তখন মিখাইল বলে, স্বাধীন তুই আমার জন্য জীবন দিলি ভাই, আমি মিখাইল তোর প্রতিশোধ নেব। মিখাইল ছিল পুলিশের কালো তালিকাভুক্ত আসামি। সায়রা বুঝতে পারে সে কি ভুল করেছে। এ সময় একজন অফিসার এসে বলে, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে সব টাকা লুট হয়েছে। দেখা যায় সেই বানর খেলাওয়ালাকে। ব্যাংকের পাশেই সে খেলা দেখাচ্ছিল। সেও মিখাইলেরই লোক ছিল। সুযোগ বুঝে তারা ব্যাংক লুট করে। আসলে তারা এই টকশোর মাধ্যমে পুরো দেশের মনোযোগ সরিয়েছিল। একদিকে সে স্বাধীনের প্রতিশোধ নিয়েছে, অন্যদিকে ব্যাংক লুট করেছে। যেমনটা শুরুতেই বানর খেলাওয়ালা বলেছিল, সবার পকেট সাবধান। মন্ত্রী বলে, মিখাইলকে ধরতেই হবে, সে আকাশে থাক আর পাতালে। সায়রা বলে, আমি এই খেলার শেষ দেখে ছাড়ব। মিখাইলকে দেখা যায় বিদেশের কোনো একটা জায়গায়। এবার একটু নড়েচড়ে বসার পালা। পিকচার আভি বাকি হে। একটা বিশাল গ্যাং অপেক্ষা করছে বস আসবে। গাড়িবহর নিয়ে বস প্রবেশ করে। গাড়ি থেকে নামে সে। শরীরে তার গোল্ডের বাহার, হাতে খোদাই করে লেখা ময়না। বলতে পারেন কে হতে পারে? মাসুদ, সুরঙ্গ মাসুদ। একজন তার কাছে এসে বলে, স্যার আমাদের যে বাংলাদেশ ব্যাংক লুট করার কথা ছিল, সেটা আমি, আপনি আর ম্যানেজার ছাড়া কেউই জানতো না। মনে হয় ম্যানেজার মিখাইলরে খবরটা দিছিল। মিখাইল সব টাকা লুট করে নিয়ে গেছে। মাসুদ ওই লোকটার গলায় কামড় বসিয়ে দেয়। মারা যায় লোকটা। উপস্থিত সবাই চমকে যায়। মাসুদ বলে, আমার জীবনে সবাই বলে বেঈমানের কোনো জায়গা নাই। এরপর সামনে এসে বলে, মিখাইল ওইটা আমার টাকা, আমার টাকা তুই হজম করতে পারবি না। জায়গায় জায়গায় সেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। আবারও দেখা যায় মিখাইলকে। মাসুদের এই কথার উত্তরে মিডল ফিঙ্গার দেখায় সে। আর আমাদের জানানো হয় তাণ্ডব 2 লোডিং। এই ছিল তাণ্ডবের গল্প, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। বলা যায় শাকিব খান ও বাংলা সিনেমার অনেক উন্নতি হয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো মুভিতে আমাদের দেশের বাস্তব কিছু দিক তুলে ধরা হয়েছে এবং মুভিটা পরিবার নিয়ে দেখার মতো। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন সব গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।